অক্ষয় কুমার, ওনাকে আমি বলার সুযোগ পেয়েছি যে ক্যান আই ডান্স উইথ ইউ, থাকে না ফেক করে, আমি ওটা পারি না, এটা আমার হয় না। ভাইয়ার হাইট কত আর তোমার হাইট কত? তুমি কাজ করতে না নাকি তোমাকে? আমি দিলারা রহমান হতে চাই বেসিক্যালি। আই জাস্ট ওয়ান্ট টু বি লাইক দিলারা রহমান। পছন্দই করতে পারি না যে আমার জায়গায় তুমি যদি একটু ভালো করো, আমি আই ক্যানট টেক ইট। ড্রেস চেঞ্জ করার সময় তোমার মানে চেঞ্জিং রুমে হচ্ছে আমাদের প্রোডাকশনের একটা ছেলে ঢুকে গিয়েছিল, একটা না 5 বছর একই আর্টিস্ট অ্যাওয়ার্ড পেয়ে যাচ্ছে, বেস্ট অ্যাক্ট্রেস, বেস্ট অ্যাক্টর। আচ্ছা, এবারে বলো এমন 3টে জিনিস যেটা তুমি বেডরুমে করো ভাইয়ার সাথে। প্রিয় দর্শক, সপ্তাহ ঘুরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলা টিভিতে রয়েছেন আমাদের নিয়মিত আয়োজন অল টাইম ব্রেড নিবেদিত তারায় তারায় অনুষ্ঠানে। আমি শান্তা জাহান রয়েছি আজ আপনাদের পছন্দের একজন তারকাকে সাথে নিয়ে। যদি এই তারকা সম্পর্কে বলতে হয় তাহলে বলবো এক দশক অথবা এক যুগেরও বেশি সময় ধরে তিনি কিন্তু নিয়মিত কাজ করছেন, ছোট পর্দা, বড় পর্দা, অ্যাজ এ মডেল, এবং পাশাপাশি আলোচনা, সমালোচনা, কিছুটা বিরতি, সব কিছু মিলিয়ে তাকে কিন্তু আমরা পাচ্ছি। এবং আমি যদি বলি বাংলাদেশের যতগুলো অভিনেত্রী রয়েছে, যারা রয়েছেন তাদের মধ্যকার সবচেয়ে টলেস্ট, ওয়ান অফ দ্য মোস্ট গর্জিয়াস গার্ল ডেফিনেটলি বলতে হবে, কারণ এই হাইটটা ডেফিনেটলি আমাদের জন্য খুব ঈর্ষণীয় যারা আমরা একটু হাইটে কম তাদের জন্য। সো আমি আর কথা না বলে বরং পরিচয় করিয়ে দিই, জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ রয়েছে আমাদের সাথে। অনেক অনেক শুভেচ্ছা, কেমন আছো? খুব ভালো আছি, সো গুড টু সি ইউ। তোমাকে অনেক ধন্যবাদ এবং বাংলা টিভিকে ধন্যবাদ আমাকে তারায় তারায় আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ। এবং তোমাকে দেখতে খুব স্নিগ্ধ এবং সুন্দর লাগছে। আচ্ছা, এই যে কি সুন্দর একটা মেরুন কালার, গোল্ডেন কালার গয়না পরে এসেছো, মানে এটাতে কি এখনো যে বউ বউ যে ভাবটা সেটা কি এখনো তুমি রাখতে চাও, এই জন্যই এই সাজগোজ? না আসলে ধরো এই গলার এটা আই গট ফ্রম 6 ইয়ার স্টোরি। আপু আমাকে এটা, ইট ওয়াজ মাই ওয়েডিং গিফট ফ্রম আপু আর কি। এবং আমার ওয়েডিং এর সব জুয়েলারি তো আপুরই ছিল, মানে 60 ইয়ার স্টোরি থেকে নেওয়া। আর আমার ওয়েডিং এর আমার ড্রেসটা, আমার শাড়ি আমার হাজবেন্ডের পুরো একটা ডিজাইন করেছিল হচ্ছে খান সাব, শাফাত ভাই। আর আমার আজকে শাড়িটাও শাফাত ভাইয়ের আর কি। ওয়াও, সো ওভারঅল সবকিছু মিলিয়ে মানে চমৎকার একটা কম্বিনেশন। আমি না একটু ধরো মিনিমালিস্টিক, ধরো যখন মনে করি যে শাড়ি পরতে হবে তখন শাড়ি পরলে যেরকম আমাদের একটা ধারণা, আমার কাছে মনে হয় এটা আমিও না ভাবতাম আগে যে শাড়ি পরলে একটু বেশি মেকআপ নিতে হবে বা মানে থাকে না প্রপারলি রেডি হতে হবে। এবং আমাদের দেশে বলে যে শাড়ি পরা মানে হচ্ছে তোমার বয়সটা একটু বেশি দেখা যাচ্ছে, বেশি ম্যাচিউর মনে হচ্ছে, কিন্তু আই ডোন্ট থিংক সো। মানে আমার কাছে মনে হয় শাড়ি পরা, তুমি যদি একটা সিম্পল একটা তাঁতের শাড়িটা এলোমেলো ভাবেও তুমি যদি দিয়ে রাখো কোনো রকম, জাস্ট কিচ্ছু না, একটুখানি কাজল আর একটু একটা ছোট্ট কালো টিপ, দ্যাটস এনাফ। আমার মনে হয় ওইটাই একটা বাঙালি মেয়ের জন্য এর চাইতে আসলে বেশি স্নিগ্ধতা আসলে আর কোনো কিছুতে দরকার হয় না। তো ধরো আমি যখন ড্রেস আপ করি আমি আসলে ওরকম মানে কম বুঝি আর কি। আমি স্টাইল আমি একদমই বুঝি না। মানে আমার কাছে মনে হয় যে আমি এখান থেকে একটা, ওখান থেকে একটা, ওখান থেকে একটা নিয়ে, যেরকম আজকে শাড়ি আলাদা, ব্লাউজটা আলাদা, মানে এটা এমন না যে এই শাড়িরই ব্লাউজ, অর্নামেন্টসটা আলাদা, মানে গলারটা কানেরটা আলাদা। সো যেখান থেকে আমি যা পারি একটু একটু করে নিয়ে জাস্ট কোনো রকম করে চলে আসি আর কি। কিন্তু তাতেই তোমাকে অনেক পারফেক্ট মনে হয়। এন্ড সবাই কিন্তু ভাবে যে ও নিশ্চয়ই এটার জন্য অনেক সময় নিয়ে একদমই ভেবেছে, একদমই টাইম দেই না আমি, মানে পারি না আর কি দিতে, বা আমি বুঝি না দেখেই হয়তো আমি দেই না। মানে হেল্প যখন লাগে তখন হয়তো কাউকে না কাউকে রিচ আউট করতে হয়, কিন্তু বেশিরভাগ সময়ই মানে একদম ওইরকম এক্সট্রিম কোনো প্রোগ্রাম না হলে বা ওইরকম সুন্দর অনেক বড় কোনো অনুষ্ঠান না হলে আসলে ওই হেল্প দরকার হয়, যাওয়া হয় না। রিসেন্টলি তুমি অনেক বেশি শাড়ি পরছো, এটা কি মানে শাড়ির প্রতি প্রেমটা বেড়ে গেছে নাকি? আমি না, তুমি যদি খেয়াল করে দেখো তাহলে দেখবা যে আমি না বেশিরভাগ সময়ই না শাড়িই পরছি। মানে ধরো স্পেশাল কোনো অনুষ্ঠান মানে আমাকে দেখবা আমি হয় মানে একদম যা পরা থাকে তাই পরে চলে যাই, মানে জাস্ট দ্য ওয়ে আই এম। আর তা না হলে আমি না শাড়িই পরি। আমি অন্য ড্রেসের ওইটা ক্যারি করা আমার কাছে একটু ডিফিকাল্ট লাগে। তারপরেও আমি কিছুদিন পরেছি কিছু ডিজাইনার কাপড়, ইদানিং তাও। এর আগে আমার ওইভাবে ডিজাইনার কাপড় পরা হয়নি, আমি অ্যাকচুয়ালি এইজন্যই বলছি, খানসাব ছাড়া। তো খারাপ না, আমি দেখি যে আমি পারি, আমি চাইলে ক্যারি করতে পারি আমি যদি চাই, কিন্তু ওটা আমার কাছে মনে হয় অনেক কষ্ট।
তার চেয়ে শাড়িটা শাড়িটা আমার মনে হয় অনেক সহজ, ইউ উইল লুক এলিগেন্ট, তোমাকে অনেক মানে বেশি সুন্দর লাগবে। আবার আমাদের কালচার বা আমাদের সোসাইটির সাথে শাড়িটাও খুব যায়, মানে সোসাইটির মানুষ মনে করে যারা রেগুলার শাড়ি পরে তারা ভালো মেয়ে, আদতে না। হ্যাঁ বুঝছো, সো ধরো এরকম আর কি, সবার কাছে ভালো হয়ে থাকে। আরেকটা মজার ব্যাপার, ধরো আমরা তো আমাদের সাবকন্টিনেন্টে সবাই একটু বলিউডকে ফলো করি আমরা, রাইট? তো 2024 এ আমরা যদি দেখি তাহলে দেখবো যে ওখানে কিন্তু শাড়ি ট্রেন্ডটা অনেক বেশি, ইয়েস। সেটা গর্জিয়াস একটা প্রোগ্রামেও সবাই যেমন শাড়ি ক্যারি করেছে, আবার পাশাপাশি খুব সিম্পল ফ্যামিলি ওয়েডিং বা কোনো কিছু, সেখানে কিন্তু সবাই শাড়িটাকে বেশি প্রেফার করছে। তো অ্যাকচুয়ালি আমাদের এই সাবকন্টিনেন্টের মেয়ে আমরা যারা আছি তাদেরকে শাড়ি পরলে অন্যরকম একটা সুন্দর লাগে, ভালো লাগে। ওকে, সো ড্রেসের গল্প তো হয়ে গেল অনেক, এবারে আমি একটু ব্যক্তি মৌসুমী হামিদকে নিয়ে কথা বলতে চাই, তারপরে কাজ নিয়ে কথা হবে। ব্যক্তি মৌসুমী হামিদকে আমরা যতটুকু জানি যে সে খুব চটপটে, খুবই মানে এটাকে কি বলবো, মেয়েরা সাধারণত যেমনটা হয় একটু চুপচাপ, তুমি অতটা চুপচাপ না, এটা কি মানে কতখানি সত্য? ছোটবেলা থেকেই এমন ছিলে? হ্যাঁ, মানে এটা একটা ধরো একটা আমার কাছে মনে হলো একটা ছোট্ট একটা রং স্টেটমেন্ট, যে মেয়েরা সাধারণত যেরকম হয় একটু চুপচাপ, একটু মানে একটু গার্লি, একটু মানে হাতটাও সে খুব মানে মেপে মেপে সরাবে, হাসবেও খুব অল্প করে, আওয়াজ কম হবে। আই ডোন্ট থিংক সো যে আসলে মেয়ে মানেই আসলে চুপচাপ বা এরকম। ধরো ইটস ডিপেন্ডস অন হাউ ইউর পার্সোনালিটি গ্রো আপ। সো ধরো আমার পার্সোনালিটি গ্রো আপ করছে এইভাবে, তো আমার কাছে মনে হয় যে ধরো নারী, আমি একটা ফিমেল বডিতে আমি আছি, আমার স্বভাব আসলে কতখানি নারীদের মতো, এটাও একটা ইম্পর্টেন্ট বিষয়, যে আসলে চলাফেরা, উচ্ছলতা, আনন্দ, প্রকৃতি দেখলেই এক ধরনের থাকে না ওই যে চঞ্চলতা, এটা আমার মনে হয় প্রত্যেকটা নারীর মধ্যে আছে, প্রত্যেকটা মেয়ের মধ্যে আছে। কিন্তু আসলে বেশিরভাগ মেয়েরাই নিজেদেরকে এক্সপ্রেস করতে পারে না বিকজ অফ দ্য সোসাইটি আমাদেরকে যেটা শিখায় আসছে যে মেয়ে মানে ইউ হ্যাভ টু বি কাম অ্যান্ড কোয়াইট, তোমাকে আস্তে আস্তে কথা বলতে হবে, তুমি জোরে জোরে হাসতে পারবে না, জোরে জোরে দেখবে অনেক পরিবার থেকে আছে মেয়েরা 5, 6 এ বা 7 উঠে যাওয়ার পরে এত বেশি জোরে দৌড়ানো যাবে না, হ্যাঁ আস্তে কথা বলতে হবে, খেলাধুলা করতে পারবে না। ইভেন আমিও তো ধরো আমার মানে ওরিয়েন্টেশনের অনেকখানি পার্ট আমি কিন্তু গ্রামে ছিলাম। তো ধরো আমি ক্লাস 10 ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি অলমোস্ট ধরো ক্লাস 7 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি একটানা গ্রামে ছিলাম আর কি। গ্রামে ছিলাম বলতে মানে সাতক্ষীরাতে ছিলাম আর কি। তো ওখানে দেখতাম ধরো আমি ক্লাস 7-এ পড়ি, আর আমার অন্য যারা কাজিনরা, যারা মানে আমার পাড়া প্রতিবেশী, যারা আমরা সেম এজ ছিলাম, আমরা একসাথে স্কুলে টুলে যেতাম, ওরা কেউ খেলতো না, ওরা কেউ খেলাধুলা করতো না, কারণ কি ওরা মেয়ে, ওরা বড় হয়ে গেছে। কিন্তু ধরো আমি তো ছোটবেলা থেকে হালকা পাতলা বান্দর ছিলাম। সো ধরো বান্দর বলতে I love expressing myself, still I do. মানে তুমি যেটা মন থেকে ফিল করো ওই জিনিসটা তুমি করতে চাও। আমি কেন আমি লুকায় রাখবো? I'm feeling laughing right now, আমার এখন হাসি লাগতেছে, তো আমি এটা কেন চাপাবো? আর ধরো আমি বড় হয়েছি প্রচন্ড বিশালতার মধ্যে, মানে নেচারাল মানে প্রাকৃতিক বিশালতা তুমি যদি বলো, মানে গ্রাম, বিল, ক্ষেতের পর ক্ষেত, মানে আমি বড় হয়েছি। বলে না বিলের যে আইল গুলো থাকে মাঝখানে, মানে আমি রাত্রেবেলা এমন হয়েছে, রাত্রেবেলা চাচুদের সাথে বিলে লাইট দিয়ে মাছ যে ধরে কোচা দিয়ে, ওটাও আমি করছি। মানে মানে আমি এত মানে অ্যাবান্ডেন্সের মধ্যে বড় হয়েছি, মানে এত বিশালতার মধ্যে বড় হয়েছি। সো আমি না আমার এক্সপ্রেশনে ওটা চলে আসে। সো আমি কখনো ওই থাকে না ফেক করে আমি ওটা পারি না, এটা আমার হয় না। মানে আই লাভ টু এক্সপ্রেস মাইসেলফ, কারণ আমি ছোটবেলা থেকে নেচারের মধ্যে বড় হয়েছি, আমি নেচারকে দেখছি, ও তো ওকে এক্সপ্রেস করে। এটার সবচেয়ে বড় সৌন্দর্যটা কি জানো? সেটা হচ্ছে আমরা একদম প্রথম থেকে মৌসুমী হামিদকে যেভাবে দেখেছি, হ্যাঁ মানে ডু ইউ ফিল এনি চেঞ্জ ধরো 14 বছরে? নো। সো ইজ ইট গুড অর ইজ ইট ব্যাড? দিস ইজ গুড, ইয়া, বিকজ একটা মানুষ সে অ্যাকচুয়ালি ন্যাচারালি এরকম, ওটা অ্যাকসেপ্ট করা যতটা সহজ, একজন মানুষ ন্যাচারালি একরকম ছিল বাট পরবর্তীতে সে একটা ফেক আমি বলবো পার্সোনালিটি ক্রিয়েট করার চেষ্টা করছে। মানে ফেম, ধরো ফেম এন্ড ফেম পাওয়ার মানি
এই তিনটা জিনিস আমার মনে হয় চেঞ্জ করে মানুষকে চেঞ্জ করে, মানে নট এভরিওয়ান ক্যান হ্যান্ডেল দিস, লাইক পাওয়ার হাতে আসার সাথে সাথেই আসলে ইচ্ছা করে পাওয়ার প্র্যাকটিস করার জন্য, ফেম হাতে আসার সাথে সাথে বা আশেপাশে ফেমের আশেপাশ দিয়ে ঘুরলেও দেখবা মানুষের একটু হলেও নাকটা উঁচু হয়ে যায়, ব্যবহার অ্যাটিটিউডে চেঞ্জ হয়ে যায়। এতদিন যে তোমাকে আপু বলতো সে হুট করে তোমাকে নাম ধরে ডাকবে, বা ওই অ্যাটিটিউড গুলো তুমি এতদিন ধরে কাজ করতেছো, তুমি নিশ্চয়ই দেখছো। সবচেয়ে বেশি অবাক লাগে কি জানো, যে মানুষটার সাথে তুমি অনেক ক্লোজ ছিলে, হয়তো 2-4 বছর পরে তার অবস্থান পরিবর্তনের পরে ভাবতে এরকম হয় যে সে তোমাকে চেনেই না। ও আচ্ছা, মানে ধরো person you used to call your best friend and now they're just known, মানে তারা এখন জাস্ট তারা পরিচিত মানুষ। বেস্ট ফ্রেন্ড থেকে মানে সম্পর্ক তো দিন দিন উন্নতি হয়। সো ধরো তোমাকে যখন নেম ফেম মানি পাওয়ারে যখন পেয়ে বসবে, তখন এই যে তোমার সুন্দর সুন্দর সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে। তো আমি যারা অ্যাকচুয়ালি প্রপার হ্যান্ডেল করতে পারে না নেম ফেম এন্ড মানি, মানে কিন্তু এটা না যে আমি অ্যাজ এ পারসন চেঞ্জ হয়ে যাব। হ্যাঁ, অ্যাজ এ পারসন চেঞ্জ হয়ে যাব, বা তুমি অনেক কিছু অ্যাচিভ করে ফেলছো, যেটা হয় মানুষের অহংকার তৈরি হয়, যেটা মানুষকে অনেক কি বলে, মানুষ হিসেবে মানুষের আসলে ওই যে পতনটা ওরা ধরে রাখতে পারে না। কারণ ধরো ফেম নেম হয়ে গেলে আমার নিজের কাছে মনে হবে যে আমি কোন হনুরে, তো আশেপাশে যারা আছে সবাই আমার প্রজা, আমি একমাত্র রাজা। আচ্ছা, তুমি যে সময়টাতে মিডিয়াতে আসলে যাত্রা শুরু করো 2010-এ, সেই সময়টাতে যে প্ল্যাটফর্মটা তোমার ছিল লাক্স চ্যানেল আই, সেই প্রতিযোগিতায় যাওয়া আসলে আমার মনে হয় যে বাংলাদেশের কম বেশি সব মেয়ে আয়নার সামনে দাঁড়িয়ে একবার হলেও নিজেকে মানে নিজে জাজ করে যে আমি তো সুন্দর, আমি যদি এখানে যেতে পারতাম। তো এমন একটা প্ল্যাটফর্ম থেকে তুমি আসলে এবং ডেফিনেটলি তুমি সেই সময় থেকেই জনপ্রিয়, বিকজ তোমার হাইট বা তোমার পার্সোনালিটি সবকিছু মিলিয়ে ওই সময়টাতেই কিন্তু সবাই তোমাকে অ্যাকচুয়ালি নোটিস করেছে। অ্যান্ড তারপরে ছোট পর্দা দিয়ে তোমার কাজ শুরু। আমার যতটুকু মনে পড়ে, যখন দেখেছি স্টেজে তুমি অক্ষয় কুমারের সাথে একসাথে পারফর্ম করছো, এবং ওই সময়টার পর থেকে কিন্তু ডিফারেন্ট আরেকটা ভাইব ক্রিয়েট হলো। তো এই যে এত কিছুর পরে আমার তো মনে হয় যে কেউ মানে একজন বলিউড সুপারস্টারের সাথে স্টেজে ওঠার পরে তার ভাইব চেঞ্জ হয়ে যাবে, পরের দিন থেকে পা মাটিতে পড়বে না। তো এবং আমি মাটিতেই ছিলাম, মানে আমি কেন মৌসুমী আমি চেঞ্জ হলো না ছিলাম টুয়ার্ডস গড, যে উনি আমাকে কতটা ব্লেস করছেন তুমি চিন্তা করো। মানে ধরো আমি একটা খুবই সিম্পল একটা ধরো ফ্যামিলির বিলং করি, আমার খুবই মানে একটু কনজারভেটিভ ধরো ব্যাকগ্রাউন্ড, একটা খুবই মফস্বল শহর বা ধরো ওই উপশহর তুমি যদি বলো, ওখানে আমার কৈশোরের সময়গুলো কেটেছে। সেখান থেকে আমি আজকে ঢাকা শহরে, তুমি আমার নাম জানো, হ্যাঁ, সো এটাই তো অনেক বড় ব্যাপার। সেখানে বলিউড স্টার অক্ষয় কুমার, ওনাকে আমি বলার সুযোগ পেয়েছি যে ক্যান আই ডান্স উইথ ইউ অন স্টেজ। এটা এই সুযোগটা আমি যদি লাকি না হই, আমি যদি ব্লেস না হই বাই গড, তাহলে কি এই সুযোগটা আমার আসার কথা? সুযোগ কি সবাই পায়? একদম, এবং দ্যাট ওয়াজ লাইক তোমার ক্যারিয়ারের প্রথম দিকটা, একদম প্রথম দিকে ছিল। সো ওই সময়টাই এইরকম একটা চান্সেস আমাকে কেন দেওয়া হয়েছে? ধরো আমি ভাবছি আমি কেন অহংকারী হতে পারিনি, ধরো আমার ফেমটা নেমটা কেন আমাকে কখনো টাচ করতে পারে নাই, কারণ আমি আই অলওয়েজ ফেল্ট গ্রেটফুল। যেটাই অ্যাচিভ করছি না কেন আমি ওইটা নিয়ে সন্তুষ্ট থাকছি সবসময়। সো এই কারণে ওটা আমার ব্যবহারে, মানুষের সাথে কমিউনিকেশনে একদমই ইম্প্যাক্ট করে নাই। আমি চেষ্টা করছি কনসিয়াসলি এটা যেন না হয়, আমার দ্বারা কারোর যেন এটা ফিল না করে ও মৌসুমী আগে এরকম ছিল, এখন স্টার হয়েছে, এখন পাল্টা গেছে। যদিও এই কমপ্লেন অনেকেরই আছে, আমার খুলনার ফ্রেন্ডদের আছে বা অনেকেরই আছে যাদের সাথে রেগুলার হয়তো কমিউনিকেশন হয় না, কিন্তু অহংকার আমি কখনোই দেখানোর চেষ্টা করি, অহংকার আমার ভিতরে আসে নাই। আমাদের কাজের ব্যস্ততার কারণে যেটা হয়, আমাদের স্কুল লাইফ, কলেজ লাইফ বা ইউনি লাইফের যে ফ্রেন্ডস গুলো আছে, আমি বলবো আসলেই তারা বঞ্চিত হয়। কারণ আমার ক্ষেত্রে সেম জিনিসটা হয় যে ধরো ওরা প্ল্যান করেছে কিন্তু ওই দিন আমার কাজ, তো আমরা কিন্তু চাইলেই জয়েন করতে পারি না। আমার সমস্যাটা হচ্ছে ওরা খুলনায়, আমি ঢাকায়, তো এই কারণে কিন্তু কথা হয় এখনো লং ডিসটেন্স ফ্রেন্ডশিপ। তো এখনো আমাদের মাঝে মাঝে আমাদের গ্রুপে কথা হয়, সবার সাথে সবার হয়তো হয় না, মাঝে মাঝে হয়তো হয়, কিন্তু আমাদের মানে
ওই যে এখনো দেখা হলেই ওই আগের ভাইবটাই না আমাদের ভিতরে আছে। আমার এটাই মনে হয় যে তোমার সাথে 10 বছর পরেও কারো যদি দেখা হয়, আই থিঙ্ক 10 ইয়ার্স আগে তুমি যেমনটা তাকে মানে তাকে তুমি যেভাবে একসেপ্ট করে নিতে বা যেভাবে আমি অ্যাপ্রোচ করতাম, আমি 10 ইয়ার্স পরে ওভাবেই অ্যাপ্রোচ করব। হ্যাঁ, আমি যেই হয়ে যায় না কেন, তারা যেই হয়ে যায় না কেন, ধরো তাদের কাছে যদি আবার আমার অ্যাপ্রোচটা অ্যাকসেপ্টেড না হয়, তখন আমি আবার মেবি তারাও অনেকে চেঞ্জ হয়ে যায়। যাই হোক, মৌসুমী আহমেদের সাথে কথা বলতে আসলে খুবই ভালো লাগে, বিকজ আমার কাছে মনে হয় এই মেয়েটা ফিল্টার ছাড়া কথা বলে। আমি যতটুকু জানি মৌসুমী আহমেদের বাসায় ফ্রেন্ডদের খুব আড্ডা হতো এবং তুমি নিজের হাতে রান্না বান্না করতে। এখনো হয়, এখনো? হ্যাঁ, কিন্তু ধরো এখন জাস্ট মানুষ চেঞ্জ হয়েছে। ফ্রেন্ড ধরো ইউজুয়ালি যাদের সাথে রেগুলার আড্ডা মারা হতো, হ্যাঁ, নতুন ফ্রেন্ড হয়েছে, এরকমই হয়। আর বিয়ের পরে যেটা হয়, পুরনো বন্ধুদের মধ্যে আমার এখন খুব কম মানুষের সাথে আমার বন্ধুত্ব আছে। বেশিরভাগই যে যার মতো লাইফ সেটেল করে ফেলছে, কেউ বিদেশ চলে গেছে, কারোর সাথে যোগাযোগ নাই, বহু বছর হয়েছে, মানে কোনো না কোনো ভাবে ইয়ে হয়েছে। এখনো আছে, হয়, খালি হয়তো মানুষটা চেঞ্জ হয়েছে। কিন্তু ওই যে ধরো যারা পুরনোদের মধ্যে এখনো যারা আছে, সার্কেল বিকেম ভেরি ক্লোজ, বাট আই হ্যাভ মাই পিপল আর কি, একদম কোর পিপলটা আমার আছে। তো যেটা হয় যে আমরা তো একটা সময়ের পরে যে আসলে ম্যাচিউর হই, সো আমাদের ফ্রেন্ডদের ক্ষেত্রে যেটা হয়, অনেক ফ্রেন্ড থাকে না, গণ্ডিটা ছোট হয়, কিন্তু যারা থাকে তারা আসলে ট্রু ফ্রেন্ড, যারাই ট্রু ফ্রেন্ড। মানে সবসময় যাদেরকে আসলে আমরা কাছে পাবো, সেটা সুখ দুঃখ, ভালো লাগা মন্দ লাগা, আমাদের একদম দুঃসময়, সেই সময়টাতে আসলে এই ফ্রেন্ডগুলোই থাকে। আমি দেখতাম আগে আমার ফ্রেন্ডের সাথে ঝগড়াঝাটি হতো না, ইদানিং দেখি আমার ফ্রেন্ডের সাথে প্রচুর ঝগড়া হয়। আমার যারা ক্লোজ ফ্রেন্ড, আমরা আসলে একসাথেই থাকি, মানে একই বিল্ডিং এ, মানে ফ্ল্যাট আলাদা, কিন্তু অলমোস্ট এভরিওয়ান আমরা একই বিল্ডিং এ থাকি। ওয়াও, একজন এক এক ফ্ল্যাটে আর কি। হ্যাঁ, লাকি, মানে ফ্রেন্ডদের সাথে মিট করার জন্য আর বাইরে যাওয়ার দরকার নাই। না, এবং গেস্ট তো সেম, আমাদের যে বাইরে থেকে আমাদের যে গেস্ট আসে, গেস্ট অলমোস্ট সেম, কমন গেস্ট। হ্যাঁ, ওকে। আচ্ছা, বিয়ের পরে মেয়েদের যেটা হয়, শ্বশুর বাড়ি হয়, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন, হাজবেন্ডের ফ্রেন্ড, এদের সবাইকে তো অ্যাকসেপ্ট করে নিতে হয়। অনেক সময় হয় অনেক ইরিটেটিং ক্যারেক্টারও থাকে, আবার অনেক ভালো লাগার ক্যারেক্টারও থাকে। তো যদিও এটা অনিয়ারে জিজ্ঞাসা করছি, তারপরেও যে এরকম কি কখনো হয় যে তুমি আসলে ওই গেস্টকে পছন্দ করো না, কিন্তু তার জন্যই তোমার সবচেয়ে ভালো ভালো রান্নাটা করতে হবে? না, আমার এরকম হয় না। ধরো হিউম্যান কমিউনিকেশন, মানে পিপল কমিউনিকেশনে আমি আবার, মানে আমার সৃষ্টিকর্তা ওইটা আবার আমাকে একটু মানে তার যোগ্যতা থেকে বা তার স্বভাব থেকে ওইটা আমার মধ্যে একটু হালকা পাতলা উনি ছিটে ফোটা একটু দিয়েছেন, যে মানে কমিউনিকেশন উইথ হিউম্যান, ইট ডাজন্ট ম্যাটার হাউ মাচ আই হেট ইউ, মানে ইউ ওন্ট ফিল ইট, তুমি এক ফোঁটাও ফিল করবা না, এবং আমি তোমাকে এত ভালোবাসবো যে কিছুদিন পরে আসলে তুমি আমাকে হেইটই করতে পারবে না, ফ্যান হয়ে যাবে। হ্যাঁ, ওকে। ভাইয়ার সাথে সো হেটারদের সাথে আমি এই রিভেঞ্জ নেই, যে যত বেশি আমাকে হেট করে আমি তাকে তত বেশি ভালোবাসার চেষ্টা করি। আচ্ছা, ভাইয়ার সাথেও তোমার মানে বন্ধুত্ব, প্রেম, পরিণয় সবকিছুই হচ্ছে এই ফ্রেন্ডদের আড্ডা, রান্না বাড়া, খাওয়া দাওয়া, এরকমই? বিকজ আমি তোমার কাছ থেকে গল্প শুনেছি যে ভাইয়ার সাথে প্রথম যেদিন তোমার দেখা হয়, মানে হি ওয়াজ কমন ফ্রেন্ড, রাইট? ফ্রেন্ডের ফ্রেন্ড, আর লাইক তোমারই ফ্রেন্ড ছিল? নো, আমাদের পরিচয় হচ্ছে কাজের ক্ষেত্রে। আচ্ছা, আমি একটা ওয়েব সিরিজ করেছিলাম, ওই ওয়েব সিরিজে ও ক্রিয়েটিভ প্রডিউসার ছিল, তো ওখান থেকে পরিচয়, ওই কাজের থেকে। তারপরে একটা লম্বা সিরিয়াল করতে হয়েছে, সো ওখান থেকে আমাদের অনেক, ধরো শুটিং এর ফাঁকে যখন আমরা আড্ডা মারতাম, ও প্রথম ভাবতো যে আমি নায়িকা, ইউজুয়ালি ও যেভাবে মানে চিনে নায়িকাদেরকে বা যেভাবে মেয়ে আর্টিস্টদেরকে চিনে, সো আমাকেও ওরকম ভেবেই ছিল। সো খুব বেশি কথাবার্তা বলতো না, ও এমনিতে খুব চুপচাপ, আর ওই টাইপের মানুষের সাথে ও মিশতে পারে না আর কি। কিন্তু ও যখন দেখছে আমাদের থাকে না শুটিং এর ব্রেকে একটু সাইডে, যে ও আমাকে দেখেছে দূর থেকে, ও আমাকে অবজার্ভ করেছে যে আমি আসলে ব্যবহারের ক্ষেত্রে, আমি আসলে তুমি সামনে যত বড় অফিসার হও না কেন, আর তুমি যত মানে নিচু পোস্টে কাজ করো না কেন,
আমার কাছে ওইটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বা আমি ওইটাই সবচেয়ে ভ্যালু করি অ্যাজ এ হিউম্যান বিং। মানুষ হিসেবে তুমি কেমন, মানুষ হিসেবে তুমি আমার সাথে তোমার বিহেভিয়ার কেমন, তোমার অন্য আরেকজনের সাথে বিহেভিয়ার কেমন, সো এই অনুযায়ী আমি তোমার সাথে ব্যবহার করব। তুমি যদি দেখি যে তুমি আমার সাথে ভালো, কিন্তু অন্য তোমার চেয়ে যে জুনিয়র বা আমার চেয়ে যে জুনিয়র, তুমি তার সাথে আবার খুবই খারাপ ব্যবহার করছো, তাইলে তুমি আমার ফ্রেন্ড হইতে পারবা না কখনোই। সো ও আসলে আমার ব্যবহার দেখে বা আমার সাথে মিশে ওর এক ধরনের কিউরিয়াসিটি তৈরি হয়েছে আমার প্রতি, আমারও ওর প্রতি এক ধরনের কিউরিয়াসিটি তৈরি হয়েছে যে ওরকম কেন, খুব চুপচাপ, কথাবার্তা বলে না, খালি মানে খুব কিউরিয়াস হয়ে তাকায় থাকে আর কি। সো সামহাউ আই ফেল্ট এ কানেকশন, মানে হি ফেল্ট এ কানেকশন অ্যাজ ওয়েল। তারপরে আমাদের আসলে ফ্রেন্ডশিপ হয়, তারপরে আমরা প্রচুর ট্রাভেল করছি, আমরা প্রচুর ঘুরে বেড়াইতাম, পাহাড়ে পাহাড়ে ঘুরতাম। হ্যাঁ, আমরা ট্রেকিং এ যেতাম, প্রথমবার ট্রেকিং এ গেছি লাইফে, পাহাড়ে গেছি ওর সাথে, এবং আমি ভাবতাম যে মেয়েরা বোধহয় ট্রেকিং এ যেতে পারে না। তো আমি তখন ওকে জিজ্ঞেস করলাম যে আমি কি যেতে পারবো, বলে অফকোর্স তুমি যেতে পারবা, কিন্তু তুমি কি আসলে যেতে পারবা? ধরো প্রথমবার যখন আমি ওর যে গ্রুপটার সাথে, আমি ওর যে ফ্রেন্ডের গ্রুপটার সাথে আমি আসলে গেছিলাম, ওরা তো আমাকে দেখে একটু শক্ট হয়েছে, ওরা মনে করছে পারবে না, নায়িকা নিয়ে আসছো তুমি, ট্রেকিং করতে যাওয়ার সময় নকরা দেখতে দেখতে শেষ হয়ে যাব। পরে দেখা গেছে যে ধরো আমরা 8 ঘন্টা 8.5 ঘন্টা ট্রেকিং করার পর ফ্রেশ, কোন রকম করে ফ্রেশ হয়ে সবাই ধরো মানে কি বলবো, ফুল ফোর্সে নাক ডেকে ঘুমায় গেছে টায়ার্ড হয়ে, মানে 8 ঘন্টা 8.5 ঘন্টা ধরে ধরো পাহাড় চড়তে হয়েছে, নামতে হয়েছে, খুবই কষ্টের, মানে খুব কষ্ট হয় আর কি। কিন্তু এক্সাইটমেন্টে আমার ঘুম আসতেছে না, কারণ দিস ইজ ফার্স্ট টাইম ফর ইউ। হ্যাঁ, মানে আমি এত এনজয় করতেছিলাম, সন্ধ্যা হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, তারপরও পাহাড়ের, আমরা জুম ঘরে ছিলাম, ওই পাহাড়ের যে বাতাস, ওইটা তো ওই বাতাসের ওই গন্ধ, ওইটাও তো একটা ডিফারেন্ট, এবং ফুলমুন ছিল সামহাউ। এই যে বললাম না যে আমি লাকি, তো ধরো চকচক করতেছিল, সবই দেখা যাচ্ছিল, এবং আমরা ছিলাম একদম একটা ছড়ার পাশে, পানি যাচ্ছিল, ওই পানির ওই শব্দ শোনা যাচ্ছিল। তারপরে আমি বসে বসে এগুলো দেখতেছিলাম, তো দেখি যে তোমার আমাদের যিনি গাইড ছিলেন উনি চেষ্টা করছেন আমাদের জন্য একটু কিছু রান্না বান্না করার, এবং উপরে উঠলে তো সবকিছু কিনে নিয়ে উঠতে হয়, ওখানে যে রান্না বান্না করে খেতে হয় নিজেদেরকে। তো আমি ভাবলাম সবাই ঘুমাচ্ছে, আমি কি করবো, আমি ওনার সাথে বসে বসে রান্না করি। তারপর আমি ওনার সাথে বসে রান্না করলাম, নুডলস রান্না করলাম, কত কিছু রান্না করলাম, মুরগি রান্না করলাম, সবজি রান্না করলাম, ডাল রান্না করলাম, ভাত রান্না করলাম সবার জন্য। এবং এটা আমি শুধু করেছি খুশিতে, মানে আই ওয়াজ সো হ্যাপি, মানে আই ওয়াজ ফিলিং সো গুড। এবং ওরা খেয়ে উঠা তখন আমাকে ওরা নমস্কার করা শুরু করছে, ও মৌসুমি ইউ আর গ্রেট এন্ড অল দ্যাট। আমি খুব তো নাক ছিটকাইছিলাম আমি যখন আসছি, আমাকে দেখে নায়িকা উঠতে পারবে কিনা পাহাড়ে, তোমাদের সন্দেহ ছিল, নখরা করবে কিনা, হ্যাঁ নখরা করবে কিনা, তারপরে কি কি ডিমান্ড থাকে নায়িকা আল্লাহই জানে। পাহাড়ের উপরে উঠে সে বলবে যে আমি কি ক্যাপাচিনো পেতে পারি, মাই গড। হ্যাঁ, আমি ওই টাইপের নায়িকা না, তোমাদের ওই ভয় পাওয়ার কোনো কারণ নাই, এই জন্যই আমি তোমাদের ভুলটা তখনই ভাঙাই নাই, কিছু বলি নাই, আমি খালি বলছি ভাই তোমরা আমার সাথে চলো, তারপর বুঝবা। সো উই হ্যাড এ রিয়েলি গ্রেট ট্রিপ, রিয়েলি গ্রেট। তার মানে ভাইয়ের সাথে তোমার মানে শুরুর যাত্রাটা আসলে খুব সুন্দর এবং নেচারের সাথে হয়েছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমাদের প্রেম বেসিক্যালি যে পাহাড়ে যেতে আসতে আসলে হয়ে গেছে। এন্ড সবসময় মানুষ কিন্তু বলে যে তুমি যদি কাউকে বুঝতে চাও তাহলে তার সাথে ট্রাভেল করো, তার সাথে তুমি দীর্ঘক্ষণ সময় কাটাও, তাহলে তুমি আসলে বুঝতে পারবে। আই এম ভেরি মাচ গ্রেটফুল টু হিম, আমি অনেক গ্রেটফুল ওর কাছে, ওর জন্য আমার আসলে লাইফের অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক পার্সপেক্টিভ চেঞ্জ হয়েছে, অনেক থটস চেঞ্জ হয়েছে, অনেক মানে আমি এমনিতেই খুবই পাগলা ছিলাম, নেচারের পাগলা ছিলাম, কিন্তু ওর সাথে পরিচয় হওয়ার পর আমার মানে নেচারের প্রতি কৃতজ্ঞতা আরো বাড়ছে। কারণ আমি এই যে প্রথমবার যখন আমি ওর সাথে ট্রিপ করছি, ধরো সবাই বিস্কিট খাচ্ছে, কলা খাচ্ছে, এই করতেছে ওই করতেছে, সবাই খোসা ফেলছে এই করছে, কিন্তু ও হি ওয়াজ ভেরি স্ট্রিক্ট। মানে ও একটা মানে কোনো কিছুই, মানে একটা ছোট একটা এতটুকু একটা চকলেটের খোসাও ওকে আমি দেখি নাই ওখানে ফেলতে, এবং ওই আসলে ক্যারি করতেছিল বিন ব্যাগটা, একটা বিন ব্যাগের মতো ওর পিছনে এরকম লাগাইছে, এবং একদম স্ট্রিক্টলি বলছে ভাই তোমরা যে যাই কিছু ফেলো না কেন, প্লিজ তোমরা জঙ্গলে ফেলো না, প্লিজ পাহাড়ে ফেলো না, ছড়ার মধ্যে ফেলো না, তোমরা এখানে ফেলো, আই উইল ক্যারি দিস, তোমাদের কারোর এই আবর্জনা ক্যারি করা লাগবে না, আমি ক্যারি করবো, তোমরা ফেলো না। এবং ওকে আমি কখনোই দেখি নাই চাটা খেয়ে কাপটা রাস্তার সাইডে ছুঁড়ে ফেলতে, ধরো রাস্তার পাশে দাঁড়াই হয়তো খাইছে, ডিফারেন্ট, আচ্ছা, কিন্তু খেয়ে কখনো ওটা ফেলে না, পকেটে করে বাসায় নিয়ে আসে। ভাইয়ার
মানে গুণাবলী সম্পর্কে আমি আজকে যেমন শুনছি, এর আগেও তোমার কাছ থেকে শুনেছি, মানে ভালোবাসলে যা হয়, একটা মানুষের সব পজিটিভ দিকগুলো আছে। এমন না যে ওর শুধু আর কোনো নেগেটিভ দিক না, ওর অনেক নেগেটিভ দিক আছে। জানতে চাই, একটা কোশ্চেন আমি তোমাকে করি, সেটা হচ্ছে একজন নায়িকা হিসেবে আলোচনা সমালোচনা সবকিছুর কেন্দ্রবিন্দুতে কিন্তু মৌসুমী হামিদকে থাকতে হয়েছে, এবং প্রিভিয়াস রিলেশনশিপ নিয়েও কিন্তু অনেক গসিপ ছিল। সেগুলো কি তোমার প্রেমের লাইফে বা তোমার সাথে ভাইয়া সম্পর্কে কখনো কোনো মানে কোয়েশ্চেন তুলেছে? না, একদমই না। কখনো প্রিভিয়াস লাইফ নিয়ে ভাইয়া তোমাকে মানে কিছু জিজ্ঞাসা করেনি, বা তার ভালো লাগা মন্দ লাগা আত্মপ্রকাশ করেনি? কেন করবে, আমিও তো করি নাই। বাহ, দ্যাটস গ্রেট। মানে এই বোঝাপড়াটুকু তোমাদের দুজনের মধ্যে প্রথম থেকেই ছিল? আমার এই বোঝাপড়াটা খুব সিম্পল বোঝাপড়া, এবং এটা ইট ইজ ভেরি বেসিক। ধরো দিস টপিক, যে দিস ইজ নট ভেরি ইন্টারেস্টিং টপিক টু ডিসকাস। আমার কাছে মনে হয় এটা বেসিক, যেরকম আমাদের ক্ষুধা লাগলে আমাদের ভাত খেতে হয়, সে এটা না একদমই ওরকম বেসিক একটা টপিক, যেটাকে আমরা না গ্লোরিফাই করি যে ও মাই গড এত ভালো আন্ডারস্ট্যান্ডিং। এইটা আন্ডারস্ট্যান্ডিং এর একদম বেসিক জায়গা। ধরো তোমার পাস্টে কি ছিল, আই ডোন্ট ওয়ান্ট নো। আমার পাস্টে কি ছিল তুমি কেন জানতে চাইবা? এবং তুমি দেখো না যে এখন আমি তোমার সাথে আছি এই মুহূর্তে, তোমাকে আমি কিভাবে ট্রিট করছি, তোমাকে রেসপেক্ট করছি কিনা, তোমাকে ভালোবাসছি কিনা, তোমার সাথে চিট করছি কিনা, বা এখন এই বোঝাপড়াটাই তো অনেক সময় থাকে না। আমরা তো যখন বেশিরভাগ সময়ই থাকে না। আমি ওইটাই বলি যে এখন মানুষের বেসিক নষ্ট হয়ে গেছে বেশিরভাগ সময়। আচ্ছা, ভাইয়ার হাইট কত আর তোমার হাইট কত? 5'9". ভাইয়া তুমি 5'10". ওকে। সো ভাইয়ার সাথে কি হিল পরো নাকি ফ্ল্যাট পরো অলওয়েজ? হ্যাঁ পড়ি, ও আমাকে ইন্সপায়ার করে হিল পড়তে। ওর সাথে থাকলেও মানে ওর ওই ইনসিকিউরিটি হয় না। আমি যে মানে আমি যদি হিল পরি, ওর একদমই ওই ইনসিকিউরিটি হয় না, বরং ও মানে ধরো আমাকে যদি হাঁটতে হয় হিল পরে, ও যদি আমার সাথে থাকে, হি হেল্প মি। ও আমার আরো বেশি কাছে এসে আমাকে হেল্প করে। দ্যাটস গুড, বিকজ আমাদের বাংলাদেশের ছেলেদের মধ্যে ইনসিকিউরিটিটা আমরা সবসময় দেখি। আচ্ছা, অনেকক্ষণ নিজেদের গল্প হলো, এবার একটু কাজের গল্প করি। মৌসুমী আহমেদ বর্তমান সময় কি নিয়ে ব্যস্ত? কাজ, একটা ওয়েব সিরিজ করেছি হইচুয়ের, আমার খুবই একটা প্রিয় মানুষের সাথে। কবে নাগাদ আমরা পাবো দেখতে? এই বছরই পাবো, আমার মনে হয় মার্চের মধ্যেই দেখতে পাই, ঈদেও আমরা দেখতে পারি, আই এম নট শিওর। বহিমিয়ান ঘোড়া, খুবই মজার একটা ইন্টারেস্টিং স্টোরি, এটা নিয়েই ব্যস্ত ছিলাম মোটামুটি। তারপর সিনেমা রিলিজ হলো, আর একটা সিনেমা সামনে রিলিজ হবে, কিছু নাটকের কাজ। এখন না আমি যেটা করছিলাম, মাঝখানে একটা লম্বা গ্যাপ ছিল আমার নাটকে, মানে কিন্তু এমন না যে আমি একদমই অফ করে দিয়েছি। এই গ্যাপটা কেন ছিল? তুমি কাজ করতে না, নাকি তোমাকে ডাকতো না বেশি? ধরো এটা হইছে খুব বেশি লম্বা সময় কিন্তু না, 4 মাস মতো। এটা তাও আরো 2-3 বছর আগে। আমি কখনোই খুব বেশি লম্বা সময় ধরে কাজ বন্ধ করেছিলাম না, আমি অলওয়েজ না কাজের মধ্যেই থাকছি। ধরো সর্বোচ্চ 4 মাস, 4 মাস ধরো কাজ করা হয় নাই। আর ধরো হ্যাঁ ওইটা ধরো তখন এক ধরনের জিদ উঠছিল মাথায়, ওই যেই 4 মাসের কথা আমি বলছি, জিদটা এরকম ছিল যে আসলে গল্প এবং সম্মান দুটো যেখানে থাকবে আমি ওখানে থাকবো, যেখানে থাকবে না আমি ওখানে থাকবো না। তো দেখলাম যে গল্প এবং সম্মান দুটো একসাথে পেতে পেতে আমার 4 মাস লাগলো। 4টা মাস পরে আমি রিয়ালাইজ করলাম যে আসলে আমাদের যে ইন্ডাস্ট্রি, এখানে গল্প এবং সম্মান কখনোই তুমি একসাথে পাবে না, এরা জানে না দিতে এটা সামহাউ। হ্যাঁ, পাবো না বললে ভুল, এই যে তুমি বললে যে জানে না, এটাই সত্যি। হ্যাঁ, মানে এখন আমি ওদেরকে ব্লেম করতে চাই না, আমি এই কারণে নিজেকেই বলতে চাই যে আমি পাবো না। হ্যাঁ, যে কারণেই হোক না কেন আমি ওটা পাবো না। তো তারপর আমার মনে হলো ইট ডাজন্ট ম্যাটার, আসলে এটা কোনো ম্যাটারই করে না। মানে শেষ পর্যন্ত নিজের কাছেই নিজেকে হার মানতে মানে নিজে ধরো আমি তো রিয়ালাইজ করতে পারছিলাম না যে এরকম কেন হচ্ছে বিষয়টা। তো পরে দেখলাম বিষয়টা আসলে ওরকম না, ভালো কাজ বা ভালো সম্মানের না। মানে আচ্ছা, এই যে ক্যারিয়ারের এতগুলো বছর, মানে 14 বছর যুগ পেরিয়ে যাওয়ার পর, 14 বছর কিন্তু অনেক সময়। হ্যাঁ, এক যুগেরও বেশি। স্পেশালি আমি যদি বলি যে অনেক নায়িকার ক্যারিয়ার 14 বছর মানে এগিয়েও যায় না, অনেকে কিন্তু অনেক আগেই ঝরে যায়। এবং দেখো 14 বছর ধরে কিন্তু এমন না যে আমি একদম সুপার ডুপার স্টার হয়ে গিয়ে পুরা বাংলাদেশ কাঁপায় ফেলছি, ইট ওয়াজ নাথিং লাইক দ্যাট। আবার একদমই আমি কিন্তু তোমাদের মধ্যে থেকে হারায়াও যাই নাই, যাইতে চাই না। রেগুলারিটি তোমার মধ্যে অলওয়েজই ছিল। হ্যাঁ, আমার মধ্যে এক ধরনের মানে ওই যে কনস্ট্যান্ট বিষয় ছিল যে আমি না
রেগুলার কাজ করছি, কম কাজ করছি, আমার কাজ হয়তো অল্প হয়েছে, ধরো ধিমধারাক্কা কাজ আমি হয়তো করি নাই, বছরে হয়তো মাত্র একটা ধিমধারাক্কা কাজ করছি, টুকটুক করে না আমি ছিলামই, আমি লম্বা রেসের ঘোড়া হতে চেয়েছি সবসময়। আমার কাছে মনে হয়েছে যে আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি অভিনয় করতে চাই, কারণ এই জিনিসটা কিন্তু এই যে বললে যে মানে গল্প আমি দিলারা রহমান হতে চাই বেসিক্যালি, আই জাস্ট ওয়ান্ট টু বি লাইক দিলারা রহমান। দিস ইজ আ পারফেক্ট এক্সাম্পল। হ্যাঁ, আই ওয়ান্ট টু বি লাইক দিলারা রহমান, এক্স্যাক্টলি। এখনো আমরা তাকে মানে তার বিকল্প কিন্তু অন্য কাউকে ভাবতে পারি না। পারো ভাবতে? একটু বলবে যে এত বছর পরেও এসে কেন মানে ক্যারিয়ারের এক যুগ পার করার পরেও কেন আমাদেরকে সম্মান এবং গল্প দুটো একসাথে পাওয়া নিয়ে স্ট্রাগল করতে হয়? স্ট্রাগল কেন করতে হয়, আমি কেন স্ট্রাগল করেছি এটা আমি তোমাকে বলতে পারি, অন্যরা কেন করবে এটা বলতে পারি না। ধরো আমার স্টার্টিং 2010-এ আমার যাচ্ছিলেন সুবর্ণা মোস্তফা, আফসানা মিমি, তৌকির আহমেদ, গিয়াসউদ্দিন সেলিম, বাংলাদেশের সব জাদ্রেল শিল্পী যারা রয়েছে। আমরা লিজেন্ড বলতে আসলে যাদেরকে এখন তো আমরা যাকে তাকে লিজেন্ড বানিয়ে দিই। লিজেন্ড খুব সস্তা একটা শব্দ হয়ে গেছে এখন। তো যাই হোক, আমি ওনাদেরকে এখন আর লিজেন্ড বলতে চাই না। তো ওনারা আমার আমি বলবো ওনারা আমার জয় আপা, ওনারা আমার মানে আমি ওনাদের অনুজ, আমি ওনাদের ছোট, এবং আমি ওনাদেরকে ফলো করি, আমি ওনাদের কাজ ফলো করি এবং ওনাদের পার্সোনালিটি ফলো করি, ওনাদের সবকিছু ফলো করতে চাই। তো ওনাদের থেকে, ওনাদের আশেপাশে থেকে, ওনাদের কাছাকাছি থেকে আমি অভিনয়টাকে, অভিনয়ের ক্যারিয়ারটাকে একভাবে জেনেছি। তারপর ধরো 2014-15 পর থেকে যখন আসলে একটা ট্রান্সফরমেশন শুরু হইলো আস্তে আস্তে, তখন দেখি আসলে ইন্ডাস্ট্রির ধরো আমি যেটা শিখেছি আমি তো ওইটাই ধারণ করেছি, এবং আমি তোমার গ্রুমিংটাই অ্যাকচুয়ালি আমি ওইভাবেই, আমার গ্রুমিংটা ওইভাবেই হয়েছে। কিন্তু আমি দেখি আসলে এখানে সিস্টেম আলাদা হয়ে গেছে এখন, মানে যে যার মতো আসলে নিজের সুবিধার মতো সিস্টেম তৈরি করে ফেলছে আর কি। ধরো এন্ড সিন্ডিকেট একটা প্রথাও কিন্তু শুরু হয়ে গেল 15-16 এর পর থেকে আমরা দেখেছি। হ্যাঁ, মানে ধীরে ধীরে এটা তখন দেখি যে ওই নিয়ম আমি এতদিন যেটা শিখেছি সেটা আসলে এখানে কাজ করছে না। ধরো আমি শিখেছি তুমি অভিনয়ে মনোযোগ দাও, তুমি অভিনয় করো, তুমি যদি ভালো অভিনয় করো তাহলে তোমাকে খুঁজে বের করবে। আচ্ছা, যেটা বলছিলে যে তুমি যদি অভিনয় জানো তোমাকে কাজ ডাকবে। হ্যাঁ, আমি এটাই শিখেছি, তুমি যদি অভিনয়ে মনোযোগী হও, সেটে মনোযোগী হও, তুমি যদি ডিরেক্টরদেরকে পেইন না দাও, ডেট না খাও, সিনিয়রদেরকে সম্মান, মানে যেটা ভালো, হোয়াট ইজ গুড, আমাকে তো সব শিখতে হয়েছে। আমার তো এটার কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ছিল না মিডিয়ার, বা আমি থিয়েটার করিনি কোনোদিন, আমি কোথাকার কোন সাতক্ষীরা তালা থেকে হুট করে উড়ে এসে এখানে সামহাও মানে ভাগ্য ভালো দেখে হয়তো চান্সটা পেয়েছি। সো আমাকে সবকিছু শিখতে হয়েছে, এখানকার নিয়ম কানুন নর্মস কিভাবে ভালো, এবং এই জন্য তুমি সব ভালোগুলোই শিখেছো। কারণ সেই সময়টাতে মনে হতো যে আমি যেহেতু এত দূর থেকে এসেছি বা আমি কিছুই জানি না, তো আমি যদি এই বিষয়গুলো শিখতে হবে, না জানি তাহলে তো আমি আসলে কিছুই করতে পারবো না। সো আমি যা শিখেছি ওনাদের কাছ থেকে, বা যাদেরকে মনে হয়েছে ওয়াও, যাদের ব্যবহার সুন্দর লেগেছে, যাদেরকে দেখে আসলে স্ক্রিনে আমরা মুগ্ধ হতাম, শুধু স্ক্রিনে না, যখন পার্সোনালি মিট করে যখন ওনাদের পার্সোনালিটি দেখলাম তখন মনে হচ্ছে ওয়াও। সেটাই বলছি যে মানে ওনারা, আমি ছোট, আমি একদম জুনিয়র একটা মানুষ, ওনারা আমাকে ওই ভেদাভেদ করেনি, আমাকে সমান আদর করেছেন, পাশে বসিয়েছেন, আমাকে যেটা ভুল হচ্ছে ওটা শিখিয়ে দিচ্ছেন, অভিনয়ে কোনো কিছু ত্রুটি থাকলে ধরিয়ে দিচ্ছেন। কিন্তু এই যে 15-16 পরে না আস্তে আস্তে ওই প্র্যাকটিসটাই চলে গেল, তখন একটা স্টারডম প্র্যাকটিস করা শুরু হলো, যেই স্টারডমটা প্র্যাকটিস আমি কখনো করতে পারিনি। তোমার কি মনে হয় যে এই স্টারডম প্র্যাকটিসের সাথে সাথে যে তোমার যত ভিউ তুমি তত বেশি কাজে ডাকবে, তোমার রেমুনারেশন তত বেশি বাড়বে? সিস্টেম শুরু হলো যে তোমার কাজের যত ভিউ, ইট ডাজন্ট ম্যাটার তুমি এত মানে কত বাজে অ্যাক্টিং করো, কত ডাবল মাইন্ডেড ক্যারেক্টার তুমি প্লে করছো, তুমি ডায়ালগ থ্রো করছো, ইট ডাজন্ট ম্যাটার, ইট জাস্ট ম্যাটার হাউ ওই যে ভিউ, মানে তোমার ইউটিউবের তোমার নাটকের ভিউ কেমন হচ্ছে, আর হচ্ছে এবং এইটা দিয়ে নির্ধারণ করা শুরু হলো কে আসলে বড় শিল্পী, কে আসলে ছোট শিল্পী। রাইট। হ্যাঁ, তো যখন এইটা দেখলাম তখন তো আমার মাথাটা খারাপ হয়ে গেল যে এটা তো শিখি না, আমাকে তো এইটা বলে নাই ওনারা। এবং আই থিঙ্ক যারা এই যে ডিরেক্টর ছিলেন বা যারা প্রোডিউসার, তারা সবাই অ্যাকচুয়ালি ভিউ বিজনেসটাই করেছে, যে কি ধরনের নাটক করলে আমাদের ভিউ বাড়বে। তারা কিন্তু ভালো গল্প বা ভালো শিল্পী নিয়ে কাজ করতে হবে এই ব্যাপারটাকে খুব একটা জিনিস, 14 বছরে আমার যেটা এক্সপেরিয়েন্স, অন্যান্য পৃথিবীর অন্যান্য মিডিয়া ইন্ডাস্ট্রি সম্পর্কে যতটুকু আমার জ্ঞান হয়েছে, ইটস নট অ্যাবাউট মিডিয়া ইন্ডাস্ট্রি। ইফ ইউ want to think about business, you have to think how can you
মেক এ ইন্ডাস্ট্রি, ইট ইজ এ ইন্ডাস্ট্রি, রাইট? Right. সো আমাদের একটা মানে আমরা একই সেক্টরে কাজ করি, ওকে, তো একই সেক্টরে তুমি একটা শাখায় কাজ করো, আমি একটা শাখায় কাজ করি, তুমি এখানে আজকে হোস্ট, আমি হচ্ছি আর্টিস্ট বা আমি তোমার গেস্ট, সো আমরা কিন্তু একই সেক্টরেই কাজ করি, platform-এই মার কিন্তু একটা রয়েছি, প্ল্যাটফর্ম right. একটাই। কিন্তু তুমি যখন এরকম সিন্ডিকেট করে তুমি সেলফ সেন্ট্রিক হয়ে যাবে, এককেন্দ্রিক হয়ে যাবে, এককেন্দ্রিক যখন হবে ওইটা কখনোই ইন্ডাস্ট্রি হয়ে দাঁড়াবে না, ওইটা হবে প্রাইভেট লিমিটেড কোম্পানি। True. সো তুমি যেটা করেছো বেসিক্যালি তুমি ইন্ডাস্ট্রির ক্ষতি করেছো। ইন্ডাস্ট্রিটাকে নিজেকে একটা বড় করতে পাবলিক চেয়ে- লিমিটেড কোম্পানিকে ধরো, যেখানে ধরো লাখ লাখ মানুষ ধরো যাদের জীবিকা নির্বাহ হতো, তুমি একটা পাবলিক লিমিটেড কোম্পানিকে তুমি কেটে ছেটে ছোট করে শুধুমাত্র ব্যক্তি স্বার্থে, শুধুমাত্র নিজের স্বার্থে তুমি প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করে ফেলছো। কিন্তু তুমি একটা বোকা, কারণ এটা যদি পাবলিক লিমিটেড কোম্পানি হতো তাহলে যেই পরিমাণ প্রফিট তুমি পাইতা, এখন প্রাইভেট লিমিটেড কোম্পানি করে তোমার প্রফিটের মানও তো কমে গেছে। সেটা তুমি definitely. চাইছো যে আর কেউ যেন সামনে না আসুক, বা আর কেউ যেন ওই ফেমটা না পাক, বা আর কাউকে যেন কেউ ভালো না বলুক, শুধু তোমাকেই ভালো বলবে, আর কেউ নাই ইন্ডাস্ট্রিতে, আর কেউ নাই মিডিয়াতে, কাউকে কেউ ভালো বলতে পারবে না, শুধু তোমাকেই ভালো বলতে হবে। এবং তুমি ওইটা তৈরি করে ফেলছো তোমার আশেপাশে, বিকজ ইউ ইউজড ইউর পাওয়ার, ইউ ইউজড ইউর ফেম, ইউ ইউজড ইউর একটু আগে যেটা বলতেছিলাম, সো তুমি ইউ ইউজড ইউর স্টারডম। আচ্ছা, ডিরেক্টর, প্রোডিউসার বা বিভিন্ন তোমার মানে যারা ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছে তাদের ক্ষেত্রেও আমরা দেখি যে সিন্ডিকেটটা খুব বেশি কাজ করে, যে তাদের গল্পে একই মানুষ বা একই আর্টিস্ট বারবার আসছে ভিন্ন ভিন্ন চরিত্র। ধরো ইউটিউবে নাটকের যে জোয়ারটা ছিল, কয় বছর থাকলো আমাকে বলো? 2018-19 পর থেকে 21-22 পর্যন্ত, 20 পর থেকে 21-22 পর্যন্ত মেবি সর্বোচ্চ। তারপর নাটকের ভিউ করে যারা এতদিন দৌড়াইছে তারা ওয়্যার আর দে নাও। এবং মজার ব্যাপার হচ্ছে কি তাদের করলো? কিন্তু মেইন স্ট্রিম আর্টিস্ট হিসেবে খুব সাধারণ মানুষরা চেনে না। ইউটিউবে মেবি মানুষ তাদেরকে দেখেছে। অদ্ভুত ভাবে এত বড় একটা ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে গেল, একটা ইন্ডাস্ট্রি কোল্যাপস করলো। এখন কয়টা মানুষ, হাতে গোনা কয়টা মানুষ চেষ্টা করতেছে ওইটাকে এবং ঠিকঠাক অনেক করার? ভালো আর্টিস্ট কিন্তু ডিপ্রেশনে পড়ে গেছে এই সময়টাতে। আমি যদি বলি দিনার ভাইয়ের মতন আর্টিস্টকেও ডিপ্রেসড হতে হয়েছে বিকজ অফ ভিউ ক্যারেক্টারের হ্যাঁ, জন্য। চিন্তা করো। দিনার ভাইয়ের মতো এত শক্তিশালী একজন অভিনেতা। খুব রিসেন্টলি আমি যখন দিনার ভাইয়ের একটা ইন্টারভিউ পড়ছিলাম, আমি শুনে জাস্ট অবাক হয়েছি যে তাদের, আমার মনে আছে যে একটা সময় আমরা যখন ইটিভি, বিটিভি, এনটিভির আমলে তাদের যে নাটকগুলো ছিল সেগুলো দেখে চিন্তা করতাম, ওয়াও, একটা মানে পারফেক্ট ছেলের ক্যারেক্টারের জন্য বোধহয় দিনার ভাই পারফেক্ট। কিন্তু সেই মানুষগুলো পরবর্তীতে এসে কিন্তু ডিপ্রেসড হয়েছে বিকজ অফ ভিউ ক্যারেক্টারের জন্য। এক্স্যাক্টলি। এই যে দিনা ভাইয়েরই একটা শুনতেছিলাম, উনি চরকি কার্নিভালে কোন একটা অ্যাওয়ার্ড শোতে উনি বলতেছিলেন যে আমি দেখলাম একটা পর্যায়ে আমার কাজ আসা বন্ধ হয়ে গেল, রাইট। কাজ আসা বন্ধ হয়ে গেল, মন খারাপ করা শুরু হলো। তো উনি বললো যে এই অ্যাওয়ার্ডটা আমি ওই সকল আর্টিস্টদেরকে আমি ডেডিকেটেড করতে চাই যাদের ভিউ নাই, যাদের ভিউ নাই, বাট তারা Right. ভালো, তারা পরিশ্রম করতে পারে, যারা কাজ করতে পারে, যারা অ্যাক্টিংটা বুঝে, যারা অ্যাক্টিংটা মানে করতে পারে। অ্যাক্টিং এটা তো একটা সাধনা, এটা যে কোনো প্রফেশন না। তোমার অ্যাওয়ার্ড নিয়ে কথা বলি। খুব রিসেন্টলি তুমি অ্যাওয়ার্ড পেলে গুটির জন্য, এবং নয় মানুষের জন্য নমিনেটেডও হয়েছো মেরিল প্রথম আলোতে। জি 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 জি। সে তোমার অনুভূতি কেমন? নমিনেটেড অন্য আমার সঙ্গে আরো মানুষে আরো যারা নমিনেটেড হয়েছে, রনক ভাইয়া নমিনেটেড হয়েছে, মাশা নমিনেটেড হয়েছে, অনিমেষ নমিনেটেড হয়েছে, ওদের জন্য আমার খুব ভালো লেগেছে। মানে আই এম ভেরি প্রাউড অফ দেম, এবং ওদের জন্য আমি অনেক হ্যাপি যে ওরাও নমিনেটেড হয়েছে। কিন্তু দেখ ফাইনাল আস্তে আস্তে প্রতিযোগিতা তো অনেক, মানে এখানে তো কম্পিটিশন অনেক। আর পপুলার ক্যাটাগরিতেই সম্ভবত আমাকেও নমিনেট করা হয়েছে, আগেও হয়েছি এরকম নমিনেটেড অনেকবার। কি হাতে? না, আমি পাইনি প্রথম আলো কখনো। এখানেও কি সিন্ডিকেট কাজ করে? জানি না, কিন্তু ধরো অ্যাওয়ার্ড তো এটা তো একটা স্বীকৃতি, বা এটা এক ধরনের রিকগনিশন অ্যাবাউট ইওর ওয়ার্ক। হ্যাঁ, এটা একটা অ্যাপ্রিসিয়েশন। তো আমার মনে হয় আসলে যারা আসলে ভালো কাজ করে সবাইকেই অ্যাপ্রিসিয়েট করা উচিত কোনো না কোনোভাবে। ইট ডাজন্ট ম্যাটার যে তোমাকে অ্যাওয়ার্ডই ওই হবে। ওই অ্যাপ্রিসিয়েশনের জায়গাটা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু অ্যাওয়ার্ডটাকে অনেক বড়, অ্যাওয়ার্ডও এককেন্দ্রিক এখানে। তুমি দেখো গত 14 বছর ধরেই আমি দেখছি যে আসলে অ্যাওয়ার্ড গুলোও না খুবই এককেন্দ্রিক।
মানে ধরো প্রতি বছর ইভেন ন্যাশনাল অ্যাওয়ার্ডও একটানা 5 বছর একই আর্টিস্ট অ্যাওয়ার্ড পেয়ে যাচ্ছে, বেস্ট অ্যাক্ট্রেস, বেস্ট অ্যাক্টর। একটানা 5 বছর বা একটানা 10 বছর একই আর্টিস্ট অ্যাওয়ার্ড পেয়ে যাচ্ছে, ক্রিটিকও অ্যাওয়ার্ড পেয়ে যাচ্ছে, পপুলারও অ্যাওয়ার্ড পেয়ে যাচ্ছে। তো এটা তো ওই যে এক কেন্দ্রিকই হলো, এটা ইন্ডাস্ট্রি তৈরি হলো না। ইন্ডাস্ট্রি যখন তৈরি না হলো তখন আসলে ক্ষতি ছাড়া কখনোই লাভ হয় না, লাভ হয় না। এবং দ্যাটস ওয়াই আমরা দিন শেষে মানে বলতে পারি না যে আমাদের অনেক সামগ্রিক ভাবে আমরা তো এই কারণেই আমরা ফ্লারিশ করতে পারছি না, আমাদের সামগ্রিকতাটা নাই। আমরা পছন্দই করতে পারি না যে আমার জায়গায় তুমি যদি একটু ভালো করো, আমি আই ক্যানট টেক ইট। তোমাকে আমার চেয়ে কেন সুন্দর লাগবে বলো তো, তুমি এত সুন্দর কেন? বাট আজকে কিন্তু আমি একটু হলেও জেলাস। তুমি অনেক সুন্দর, তুমি অনেক না, তোমাকে আজকে যা সুন্দর লাগছে আমি একটু হলেও জেলাস। আমাকে যে তোমার সুন্দর লাগছে, তোমার কি মনে হয় আমার ড্রেসের জন্য আমাকে ভালো লাগছে? আচ্ছা, শাড়ি পরার গল্পে একটা জিনিস মনে পড়ে গেল, সেটা হচ্ছে আমরা খুব রিসেন্টলি আমি তোমার একটা ইন্টারভিউতে পড়েছি বা তোমার একটা লেখাতে পড়েছি, সেটা হচ্ছে ড্রেস চেঞ্জ করার সময় তোমার মানে চেঞ্জিং রুমে হচ্ছে আমাদের প্রোডাকশনের একটা ছেলে ঢুকে গিয়েছিল। যদিও গল্পটা শুনেছি, তারপরে প্রসঙ্গটা আনলাম। এই যে আমরা মেয়েরা যখন কাজ করতে যাই, স্পেশালি আউটডোরে বা যে কোনো জায়গাতেই, মানে আমাদের এই ইনসিকিউরিটিতে কেন ভুগতে হয় বা কেন আমাদের প্রতি ওই টেক কেয়ারটা থাকে না যে আমি যখন ড্রেস চেঞ্জ করবো তখন আমার প্রোডাকশন বা অন্যান্য যারা এই ব্যাপারটা মানে অবহিত থাকবে, আবার পাশাপাশি আমার জন্য ওই সিকিউর প্লেসটা থাকবে। এখন তো আসলে নাই, এটা ওই প্র্যাকটিসটাই নাই। ওই বললাম না যে এটা একটা অদ্ভুত ট্রান্সফরমেশন আসছে। ধরো যে কোনো ইন্ডাস্ট্রিতে ট্রান্সফরমেশন যখন হয় ইউজুয়ালি গ্রেটের গুড, ভালোর জন্য হয়। কিন্তু আমাদের এখানে যেই ট্রান্সফরমেশন গুলো হয়েছে ওইখানে দেখো বড় বড় আর্টিস্টরা, ভালো ভালো গুণী শিল্পীরা, ভালো ভালো গুণী নির্মাতারা, ভালো ভালো গুণী প্রডিউসাররা ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে হয় বিদেশ সেটেল হয়ে যাচ্ছে, নাইলে অন্য কোথাও সেটেল হয়ে যাচ্ছে। কারণ নিশ্চয়ই ওই সম্মান বা ওই প্র্যাকটিসের জায়গাটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, একদম স্পেসিফিক যদি কি ঘটেছিল আসলে, এবং ওই বিষয়টা ঘটা তো নিশ্চয়ই খুবই অল্প সময়। মানে বিষয়টা আসলে এটা না যে আমি চেঞ্জ করতে গেলাম, একটা প্রোডাকশনের ছেলে বা একটা লাইটের ছেলে ঢুকে গেল, ইটস নট লাইক দ্যাট। ব্যাপারটা হইতেছে সেফটি। ধরো সেফটি কি সেফটি, ধরো তুমি এক রেসপন্সিবিলিটি, ধরো তুমি যাকে দায়িত্ব দিয়ে গেলে, আমি যাকে দায়িত্ব দিয়ে গেলাম, যে বললো যে আমি বললাম যে এখানে চেঞ্জ করা যাচ্ছে না, এখানে সিট কিনি নাই, তো বললো তুই কর মামা, আমরা আসি বাইরে, আমরা দেখবো। কিন্তু ওরা দেখলো না, রেসপন্সিবিলিটি নিল না। তোমার কাজে তোমার মুখের কথার যদি দাম না থাকে, হোয়াট ডাজ ইট সে অ্যাবাউট ইউ ম্যান? এটা তো একটা শিল্পের জায়গা, শিল্প তো একটা। এবং একজন শিল্পীকে রেসপেক্ট করা, একজন নারী হিসেবে তার মানে সেফটি বা তার আমি খুবই আমি ওনাকে বলছিলাম যে তোমার বাসার মেয়েদের সম্মান তোমার কাছে সম্মান, কিন্তু তোমার কলিগদের সম্মান তোমার কাছে কোনো সম্মান না। খ্যাকা খ্যাকা করে তোমার হাসতে হবে, এভাবে তুমি হাসতেছো কেন? হোয়াই আর ইউ লাফিং লাইক দ্যাট? আজকে আমার জায়গায় তোমার বোন থাকতো, চেঞ্জ করতো, ধাপ করে তোমার কলিগ ঢুকে যেত এখানে, তোমার কেমন লাগতো? তুমি এভাবে হাসতে পারতা? বলেন না। তাহলে তুমি হাসলা কেন? তুমি তাইলে হাসলা কেন? মানে এটা তো কোনো ফানি বিষয় ছিল না, ইট ওয়াজন্ট আ ফানি, বিকজ ইউ ওয়্যার রেসপন্সিবল। তুমি রেসপন্সিবল ছিলা, তোমার রেসপন্সিবিলিটি তুমি পালন করো না। তুমি আমাকে যদি না বলতা যে তুমি যাও আমি টেক কেয়ার করতেছি, তাহলে কিন্তু আমি এতটা রিল্যাক্স থাকতাম না। তাহলে আমি অন্য কাউকে বলতাম বা আমি অন্য ভাবে ব্যবস্থা নিতাম, রাইট? কারণ ওই রেসপন্সিবিলিটি নেওয়ার জায়গায় তোমরা নাই আর, মানে ওই 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 বেসিক। তবে আরেকটা ব্যাপার মৌসুমী আমি একটু বলতে চাই যে আমাদের প্রোডাকশনের ওদেরকেও কিন্তু এই ম্যানারগুলো একটু শেখানো উচিত, যে কোনো একটা রুমে ঢুকবার আগে যদি ওটা ডোরটা ক্লোজ থাকে, আমাদের করে যাওয়া, সেটে কাজ করা প্রত্যেকটা ছেলেপেলের ম্যানারের ক্লাস নেওয়া উচিত আসলে। এটা আমি কিন্তু কিছুদিন অ্যাক্টিং করতে যে বেশ কিছু জায়গায় আমি নিজেও আসলে একদম, তো তখন আমার মনে হয়েছে যে আসলে আমি এরকম কোনো প্ল্যাটফর্মে কাজই করতে চাই না যেখানে আমার প্রাইভেসি বা আমার প্রতি রেসপন্সিবল কেউ না। এটা আমার অলওয়েজ মনে হয়েছে, বিকজ এন্ড অফ দ্য ডে আমাদের নিজস্ব একটা ব্যক্তিত্ব আছে, সেটাকে তো আমি আসলে বিকিয়ে দিতে পারি না। আর হ্যাঁ, ডেফিনেটলি তারা আমাদের পরিবার, আর পরিবারের সবার কিন্তু দায়িত্ব একজন নারীকে বা একজন আর্টিস্টকে আসলে টেক কেয়ার করা। তা না হলে সে কখনো, যে তুমি যেটা বলছিলে যে আমার যে প্রতিভা আছে সেটা বিকশিত হবে না, বিকজ আমি তো মনের মধ্যে অলওয়েজ ভয় নিয়ে কাজ করছি। এই প্রসঙ্গটা এই জন্যই তুলে আনা যে যারা আসলে কাজ করছেন বা যারা এই ধরনের প্রোডাকশনে কাজ করেন তাদের সবাইকে শেখা উচিত। এবং ম্যানার বিষয়টা না, ওটা আসলে নিজেকে নিজে গ্রুমিং করার ব্যাপার। অন্য কেউ শেখালেও আমি যদি না শিখি কোনো লাভ নেই। সো
এই ব্যাপারগুলো ডেফিনেটলি আসবে। একেবারে শেষ প্রান্তের দিকে রয়েছি, চলো একটু মজার মজার কিছু কথা বলি। অনেকক্ষণ তো খুব সিরিয়াস টপিকে ছিলাম আমরা, অনেকক্ষণ সিরিয়াস টপিকে কথা বলে ফেলছি, এখন আর সিরিয়াস টপিক হ্যাঁ, কথা তুমি কিন্তু বেশ সিরিয়াস, এটা কিন্তু কথা বলতে যেয়ে বুঝলাম। সিরিয়াস বলতে ধরো তুমি সিরিয়াস কথা টপিক দিলে আমি সিরিয়াস, তুমি আমাকে যেরকম টপিক দিবা আমি তো যেটা হয় আমি খুব ইনভলভ থাকি আর কি, ধরো খুবই কানেক্টেড। চলো 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 আর সিরিয়াস বিষয় নিয়ে কথা বলবোই না। সো আমাদের এবারের খেলার নাম হচ্ছে র্যাট রেস। আমি তোমাকে তিনটা নাম বলবো। র্যাট রেস। র্যাট রেস, ওকে। তো আমি লাইক ধরো শুটিং সেট, এটা বলার পর এটার সাথে রিলেটেড তিনটা যে ওয়ার্ড রয়েছে বা জিনিস রয়েছে সেটা তুমি বলতে পারো। তো আমি শুটিং সেট বলবো না, বিকজ এটা তো তোমার প্রতিদিনের বিষয়। এবারে যেটা বলবো সেটাও তোমার প্রতিদিনের বিষয়, বাট যদি বলি প্রথমেই কিচেন, কিচেনের সাথে রিলেটেড তিনটে জিনিস। কিচেনের সাথে তিনটা জিনিস, ওকে। ফ্রাইং প্যান, সস প্যান, হাঁড়ি, পাতিল, চামচ, কড়াই, এগুলো সব এক হয়ে গেল। একটু ডিফারেন্ট কিছু বলো, আরো লাইক ফ্রাইং প্যান এন্ড সস প্যান তো সেম। ওকে ওকে। ভেজিটেবলস, বয়ামস, ছোট 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 ছোট, ওকে, কন্টেইনার, ওকে, নাইফ, অনেক কিছু। নাইফ। এবারে বলো হচ্ছে ফ্রিজ। মাছ, মাংস, ভেজিটেবল। আর কিছু না? তিনটা বলতে বলছো, তিনটাই তো বললাম, আরো বলবো? বলো। মাছ আর মাংস সেম। ওকে, কারি, সুইট, আইস। আইস, ওকে। ঠান্ডা পানি। জিম, জিমের সাথে কোনোভাবে কি কানেক্টেড? স্কোয়াট, এটা ভালো ছিল। কার্ডিও, কঠিন জিনিস, নামই তো মনে থাকে না, ডিফিকাল্ট এক্সারসাইজের নাম। লেগ প্রেস। লেগ প্রেস, হ্যাঁ, লেগ প্রেস। ওকে। ওয়েট লিফট, হ্যাঁ, এগুলো আমাদের মেয়েদের জন্য খুবই কমন। এবারে তুমি বলো তোমার এই বেব ছাড়া আর কোন তিনটা নামে ডাকো বা ডাকতে চাও? ও বেব ডাকি না, আমি ওকে বে ডাকি। না, কিন্তু একটু আগে তুমি ফোন ধরে বলেছে যে হ্যাঁ বেব বলো। বেব বলি না, আমি বেই বলছি, এটা শুনতে বেবের মতো লাগে। ওকে, আমি বলছি বেই। বেই। ওকে, এটা নতুন একটা ওয়ার্ড না, ট্রেন্ড চলছে না, এটা আমরা কোনো ট্রেন্ডি জিনিসপত্র বলে কাউকে ডাকি না। আমরা খালি দুজনের কাছে কমিটেড ছিলাম যে কেউ কাউকে বাবু, জানু, পানু এগুলো বলবো না। আচ্ছা, তাহলে কোন তিনটা নামে তুমি ডাকো? একটা পেলাম, বে, ওকে ডাকি, রানা বলেও ডাকি, আর সাইদ চাপ ডাকি মাঝে মাঝে। আচ্ছা, সাইদ চাপ, হ্যাঁ, মানে এটা আদরের ডাক। আদরের ডাক। এবারে বলো যে এমন তিনটা জায়গা যেখানে তুমি ভাইয়াকে নিয়ে যেতে চাও। আমি ওকে নিয়ে নেপাল যেতে চাই, আমি ওকে নিয়ে তিব্বত যেতে চাই, আচ্ছা, আমি ওকে নিয়ে নরওয়ে যেতে চাই। আচ্ছা, এবারে বলো এমন তিনটে জিনিস যেটা তুমি বেডরুমে করো ভাইয়ার সাথে। যে কি বলবো, এটা কোনো কথা? এটা মানে বেডরুমে তিনটা জিনিস কেন? why you are করি thinking negatively? নেগেটিভ অনেক কিছু মানুষ চিন্তা করে। আচ্ছা, মানে এত নটি চিন্তা কেন তোমার মাথার মধ্যে আসলো? বেডরুমে করতে হবে। আচ্ছা, মশারি টানাই। ওকে, প্রতিদিন তুমি টানাও না ভাইয়াও টানায়? একদিন আমি টানাই, একদিন ও টানায়। ওকে, গাছে পানি দেয়, বেডরুমের গাছে। ওকে। ও নাও হি ইজ ডেকোরেটিং বেডরুম, মানে ও বেডরুমটা তে আমাদের বিয়ের যত ছবি আছে ঝটপট বলতে। ও আচ্ছা, ওকে, ও না ডেকোরেটিং বেডরুম, ছবি দিয়ে, বিয়ের ছবি দিয়েও বেডরুমটা সুন্দর ডেকোরেট আর হচ্ছে দুজন মিলে ঘুমাও। হ্যাঁ, ওকে, তিনটা হয়ে গেছে। হ্যাঁ, ঘুমাই, এবার অনেক কিছু করি। রেগে গেলে কোন তিনটা জিনিস তোমার মানে তুমি করো না হলে তোমার রাগ থামে না? বসে যাই, চোখ বন্ধ করে মৃত্যুর কথা চিন্তা করি, আর চিন্তা করি যে এটা একটা মানে কোট, রেগে যাওয়া মানে হচ্ছে আমি যার উপর রাগ করছি বা যার উপর আমার রাগ হচ্ছে, বেসিক্যালি তার অন্যায়ের শাস্তি বা তার পাপের শাস্তি আমি আমাকে দিচ্ছি, দ্যাট ইজ অ্যাঙ্গার। তো এই তিনটা জিনিস আমি ভাবি। চমৎকার, এটা কিন্তু আমি শিখলাম আজকে। এবং এটা কিন্তু আসলেই কিন্তু যে ধরো তোমার উপর তোমার কোনো একটা ব্যবহারে আমার মেজাজটা খারাপ হয়ে গেছে, ধরো ব্যবহারটা তো আমার না, তোমার ব্যবহার, মেজাজ খারাপ হয়েছে কার? আমার। তো মেজাজটা, এবং মেজাজ যখন খারাপ হবে, অ্যাঙ্গার তো খুব লাউড একটা এনার্জি, খুব মানে স্ট্রং একটা নেগেটিভ একটা ভাইব না? তো তোমার ভিতরে যখন অ্যাঙ্গার যখন আস্তে আস্তে তৈরি হবে, তখন কিন্তু তোমার বডি কিন্তু আস্তে আস্তে পাম্প করতে শুরু করে,
তোমার ব্রিদিং কিন্তু এটা ফাস্ট অনেক হয়। ডিটেইলস বুঝতে পারছি, এটা আমি পরে মৌসুমীর কাছ থেকে জেনে নিব। চলো আমরা একদম লাস্টে তো রাগ মানে ওইটাই, তুমি তোমার অন্য একজনের এটা পাপের আমি শাস্তি শিখে আমি নিয়েছি। আমাকে দিচ্ছি, রাগ হলে আমি এটা ভাবি। মানে ডেসক্রাইব তুমি আমাকে পরে করবে। এবারে একটু বলো, আমরা একদম শেষ প্রশ্নে যাব, মানে প্রশংসা এবং পরামর্শ। তিনজন নায়ক, তিনজন নায়িকার নাম বলবো, যাদেরকে হয় তুমি প্রশংসা করবে অথবা পরামর্শ দিবে তাদের কি করা উচিত। আমাদের ইন্ডাস্ট্রিতে এখনো তারা কাজ করছে। প্রথম নাম পরিমণি। ওদেরকে কি পরামর্শ দিব বা ও প্রশংসা করতে পারি? পরিমণি হচ্ছে প্যারাগন অফ বিউটি, মানে এবং প্রশংসা অনেক ব্রেভ, শি ইজ টু ব্রেভ, প্রচন্ড ব্রেভ। নুসরাত ফারিয়া। ও অ্যামেজিং ডান্সার, Okay. এবং খুবই ওয়েল ম্যানার্ড, ওয়েল বিহেভড একটা মেয়ে। অপু বিশ্বাস। পরামর্শ এই প্রশংসা করব না, না, পরামর্শও দিতে পারবে, প্রশংসাও করতে পারবে, হোয়াট ইউ ওয়ান্ট টু লাইক। অপুদিকে প্রশংসা করব। আই ডোন্ট নো হার দ্যাট মাচ, বাট যতটা সোশ্যাল মিডিয়াতে দেখো, অপুদির গলার কণ্ঠ, ভয়েসটা আমার খুব ভাল লাগে। খুব ছোট 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 করে উনি কথা বলে, খুব মানে একটা চিকন একটা ভয়েস দিয়ে। আই লাইক হার ভয়েস। এবারে নায়ক। নায়ক 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 সিয়াম। ও হিজ পার্সোনালিটি। শরীফুল রাজ। ওর একটা পাগলামি, একটা পাগল ভাব আছে ওর মধ্যে। আই লাইক দ্যাট ভার্সন অফ হিম। ওকে। মানে there is no show off, nothing, no stardom, nothing. That part is only friend. শাকিব খান। ওনাকে পরামর্শ বা প্রশংসা কোনোটাই করার যোগ্যতা আমার আছে বলে আমার মনে হয় না। তবে শাকিব ভাই, ওনাকে কি বলবো আমি, মানে উনি তো আসলে শাকিব খান, অ্যাকচুয়ালি শাকিব খান অ্যাকচুয়ালি শাকিব খান আসলে ওনাকে প্রশংসা করারও যেমন কিছুই নাই, ওনাকে আসলে পরামর্শ দেওয়ারও আসলে কিছুই নাই। একেবারেই শেষ। এবারে জাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে তোমাকে ঘিরে। তোমাকে কেউ কখনো বলেছে নুসরাত ইমরোজ তিশার সাথে তোমার মিল আছে? হ্যাঁ, তিশাপার মুখও গোল, আমার মুখও গোল, আমরা দুজনই গোল। তো এটা অনেকে বলেছে। হ্যাঁ হ্যাঁ। ওকে। তো প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনের একেবারে শেষ প্রান্তে এসে বলতেই হচ্ছে যে আড্ডা দিয়ে খুব ভালো লেগেছে। তোমার কেমন লাগলো আড্ডা দিয়ে, বলো আমার সাথে। সেটা আমি বলছিলাম দর্শকদেরকে উদ্দেশ্য করে, যে খুবই নন ফিল্টার্ড একটা আড্ডা হলো। নিশ্চয়ই এই আড্ডা আপনাদেরও ভালো লেগেছে। তো মৌসুমী হামিদকে অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস আমি যেমন পছন্দ করি, একই সাথে অ্যাজ এ পার্সন আমি তোমাকে অনেক পছন্দ করি, বিকজ কাছে থেকে যে কয়েকবারই তোমাকে দেখেছি, অল দ্য সেম। থ্যাংক ইউ। সো অনেক অনেক ভালো থাকো, ঠিক এমনটাই থাকো। এবং যেটা তুমি বলেছো যে মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় করতে চাও এবং একজন অভিনেত্রী হয়ে মানুষের হৃদয়ে তোমার জায়গা থাকো, সেটার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার সাথে তো আমার আগে পূর্ব পরিচয় তো আমাদের আছেই, আমার কাছে মনে হয় এই জন্যই আমাদের আড্ডাটা খুবই জমেছে। এবং বাংলা টিভিকে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং তোমাকে পেয়ে তো আমি খুব খুশি যে তোমার সাথে আড্ডাটা খুবই জমলো। বাংলা টিভির দর্শকদেরকে আমি বলতে চাই যে আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আমি আসলে মানুষ হয়ে মরতে পারি। অভিনেত্রী না হয়ে মরতে পারলে তো ভালো, মানুষ হয়ে যেন অ্যাটলিস্ট মরতে পারি। ভালো মানুষ হয়ে। ভালো মানুষ তো অনেক বড় ব্যাপার ভাই, শুধু মানুষ হয়ে নিয়ে আগে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই আড্ডা থেকে আসলে বেরিয়ে যাওয়াটা খুবই টাফ, কিন্তু তারপরেও ওই যে সময়ের পরিক্রমা, আমাকে তো বিদায় নিতেই হচ্ছে আজকের মতো। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী সপ্তাহে আপনাদের পছন্দের নতুন কোনো তারকা এবং তার জীবনের, তার মনের অনেক অনেক কথা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখুন বাংলা টিভিতে, আর দেখতে থাকুন আমাদের আয়োজন অল টাইম গ্রেট নিবেদিত তারায় তারায় অনুষ্ঠান। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। টিফিন টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।